আনলাইক ঋতু আমার কাছে অফার এসেছে। ব্রাত্যর সাথে দীর্ঘদিন ধরে আমার কাজ করার ইচ্ছে, আমার বহুদিনের বন্ধু। আর সামনে সাহেব চ্যাটার্জি, আরেক রাজনৈতিক চরিত্র, সে রাস্তায় হেঁটে যাচ্ছে, তো জিপে করে কুণালের গাড়িটা একটু এগোচ্ছে, হঠাৎ ওই এরিয়ার উত্তর কলকাতায় শ্যুট করছিলাম, হঠাৎ এক বৃদ্ধ ভদ্রলোক এসে কুণালকে ধরেছে, সেটা আমাদের শ্যুট করা একদম, এবং ধরে বলছে আপনি এই পতাকার সাথে কেন রয়েছেন, কারণ পতাকার রংটা লাল ছিল, তো আপনি এটার সাথে কেন রয়েছেন, এটা হতেই পারে না, আপনি নামুন, এসব সরান, এখানে সবুজ থাকতে হবে। হ্যাঁ, এবং তাকে কনভিন্স করা যাচ্ছে না যে এটা সিনেমা হচ্ছে, বলে না যাই হোক আপনাকে এভাবে দেখতে পারি না আমরা। লেডি অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম। থ্যাংক ইউ। এমন একটা সময় দাঁড়িয়ে আছি, অলমোস্ট সবকটা লিস্ট চলে এসেছে, একটা দল বাদে, এবং সকাল সকাল হতেই প্রার্থীরা বেরিয়ে পড়ছেন সবাই প্রচার টোচার করতে, কিন্তু আমাদেরও না একটা রস্টার আছে সকালবেলা যে কে আসছে, প্রচার প্রমোশন হেন তেন। যেই তোমাদের নামটা দেখেছিলাম বলেছিলাম যে এনারা অলরেডি ইলেক্টেড লোকের মনে, মাঝে তো পার্লামেন্ট, বিধানসভা এসব তো আসতেই থাকবে। এনিওয়ে, গলা শুনে অলরেডি বুঝে গিয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে যাকে আমি বলি অ্যাবসলিউট লেজেন্ড, ম্যাডাম সেনগুপ্তা, ঋতুপর্ণা সেনগুপ্তা, ওয়েলকাম। এবং জহুরি অভিনেতা পরিচালক অরিন্দম শীল। জহুরি কেন বললাম বলো তো? কেন? কারণ এত লোকজন তোমার হাত ধরে উঠে এসেছে, জহর তো জহুরি ছাড়া আর কেউ চিনবে না। কেমন আছো বলো? এই ছবিতেও খুব ভালো আছি, এই ছবিতেও একজন নতুন লঞ্চ হয়েছে, সেটা নিয়ে পরে আসছি, বাট থ্যাংক ইউ সো মাচ। কর্পূর আজকে রিলিজ হয়েছে, এবং সেই কারণে আমরা, ঋতু এবং আমি এবং আমরা সবাই খুব উত্তেজিত, উৎসাহিত, ডেফিনেটলি খুব ভালো আছি। ম্যাডাম সেনগুপ্ত, থ্যাংক ইউ ফর কলিং মি দ্যাট। আমি আসলে কি হয় বলো তো, মানে এই সময়টা খুব টেনশনের সময়। আমরা মানে তুমি যে বললে মানে ইলেক্টেড হয়েছে, কিন্তু এবার আমি চাই আমাদের ফিল্মটা সবাই সিলেক্টও করুক, এবং সিলেকশনটা বায়াসটা আমাদের দিকেই থাক, বিকজ আমরা সত্যি উই হ্যাভ মানে টিমড আপ টু মেক আ গুড ফিল্ম। আনন্দের খবর এটাই যে গতকালকেই আমাদের প্রথম যে হাউসফুলটা হয়েছে সেটা বিনোদিনী, এবং সবচেয়ে বেশি ক্যাপাসিটি না, এবং রবিবারের শো হাউসফুল হয়েছে। এবং আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের টিম ওয়ার্কটা ইজ ভেরি স্ট্রং, এবং অরিন্দম যেরকম বললে যে অনেক অনেক নতুন মানে ট্যালেন্টদের আমরা এই ছবিতে দেখতে পাবো, এবং ইটস অ্যান অনসাম্বল কাস্ট। তো আমার মনে হয় যে খুব স্ট্রং একটা ভিউ পয়েন্ট থেকে ছবিটা বানানো হয়েছে, এবং আমরা মানে আমি খুব খুশি হব যে মানে ভালো থাকবো যে হাউসফুলের রোলটা আরও বেশি যাতে হয়, এবং আমরা অলরেডি খুব দারুণ দারুণ কমেন্টস পাচ্ছি। ইটস আ ভেরি গ্রিপিং ফিল্ম, মানে পুরো টান টান একটা মানে পুরো বুনট ছবি। তো আমি ভাবছিলাম যে এই সময়টা আই ওয়ান্ট টু বেদ ইন দ্যাট হ্যাপিনেস, যে চারিদিকে যেন আমাদের এই ছবিরই খুব আলোচনা হোক। এই ব্যাপারে একটু সেলফিশ আমি, যে আমাদের ছবিরই আলোচনা হোক, এবং আমাদের আলোচনাটা সবার শীর্ষে থাক। क्या बात है, মানে এটাই স্টেটমেন্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, একটা কথা বলো, মানে স্পেশালি অরিন্দমদার কাছে এটা আমার জিজ্ঞেস করার, যে যখন এখানে কেউ স্টুডিওতে আসে আমাদের কাছে একটা নির্দেশ আছে যে পলিটিক্যাল কিছু কিন্তু নিয়ে আমরা কথা বলবো না। তুমি পুরো কাজটাকেই পলিটিক্যাল করে দিয়েছো, মানে এটা তুমি ম্যানেজ করলে কি করে? I think certain things happen in life out of beliefs, বিশ্বাস, মানে কনভিকশন। ওকে, এই স্ক্রিপ্টটা তৈরি করার পর যখন ওদেরকে শোনাই, তার আগে প্রথম এটা শুরু হয়েছিল ঋতুর বাড়িতে বসে, এবং আমরা দুটো কনসেপ্ট নিয়ে, তখন ঋতুই বললো যে না এই দীপান্বিতার এই উপন্যাসটা এটা বেশ ভালো, অন্তর্ধানের নেপথ্যে, এটা নিয়েই কাজ করা যাক এটা, এবং সেটা থেকেই শুরু হলো। আদিত্য কাহাকের স্টুডিওস এবং ফেরদৌস আল হাসান, আমাদের ফ্রেন্ডস কমিউনিকেশন, দুই প্রডিউসার, আমাদের বন্ধু দীপক বাজাজ, সবাই ওর বাড়িতে আমরা একসাথে মিটিং করলাম, এটা ডিসাইড করলাম। তারপরে যখন এটার ফার্স্ট ড্রাফটটা তৈরি করে সবাইকে নিয়ে বসলাম, মানে পিপল ওয়ার মুভড অ্যাবসলিউটলি, রাইট ফ্রম দ্যাট ভেরি ডে প্রত্যেকে ওয়ার পার্ট অফ দ্য প্রজেক্ট, দে ওয়ান্টেড টু বি। ব্রাত্যর সাথে দীর্ঘদিন ধরে আমার কাজ করার ইচ্ছে, আমার বহুদিনের বন্ধু, মানে কি আমার প্রথম ছবি, আমার প্রথম কাজ, তো আর তোমাদের দ্বিতীয়,
তো ব্রাত্যর সাথে আমার রীতিমতো ঝগড়ার সম্পর্ক আর কি। তো সেই জায়গায় আবার প্রচুর মিল আমাদের, আমাদের ছবি দেখার, বই পড়ার যে অভ্যেস ইত্যাদি সমস্তটা, দ্য কাইন্ড অফ ফিল্মস অ্যান্ড ক্যারেক্টার্স উই লাভ আর কোয়াইট দ্য সেম। তো ব্রাত্য মোটামুটি এই যে রাখো হরির চরিত্রটা করছে ও ছিনিয়ে নিল, ওকে অন্য আরেকটা চরিত্রের জন্য ভাবছিলাম। তো প্রথমত দুজন পলিটিক্যাল পার্সনকে, মানে খুব বলিষ্ঠ রাজনৈতিক দুই নেতাকে নিতে চেয়েছিলাম, কারণ রাজনৈতিক চরিত্রেই। তো ব্রাত্য তখন বলল না না, এটা তো খুব ইয়ে হয়ে যাচ্ছে, মানে এটা অবভিয়াসলি সবাই আমাকে করবে, তুই আমাকে রাখোরিটা দিবি। আমি, তুই রাখোরি করবি? হ্যাঁ করবো। অ্যান্ড দেন সাডেনলি আই নো হোয়াট ব্রাত্য কুড ডু উইথ রাখোরি। আমি ইনস্ট্যান্টলি রাজি হয়ে যাই, এবং ওইটা ওই ডিসিশনটা কতটা ঠিক সেটা ছবিতে, আই থিঙ্ক ব্রাত্যর শ্রেষ্ঠ অভিনয় এই যাবৎকালে। আর একজন হচ্ছে যে আমার ছবির একটি চরিত্র হচ্ছে এক রাজ্য সম্পাদকের চরিত্র পার্টির, এবং সেখানে হঠাৎ করে অ্যাকচুয়ালি আমি এই গল্পটা নিয়ে কুণালের সাথে রিসার্চ করার সময় একটু বেঙ্গল ক্লাবে বসে আড্ডা হচ্ছিল আমাদের, কথায় কথায় তখন আমি কুণালকে বললাম যে কুণাল এটা করবে এরকম। কুণাল তো মানে বলে আমাকে তুমি একটু দেখিয়ে দেবে, কিন্তু ওর একটু ইচ্ছে ছিল ছোট, কিন্তু আমি একটা জিনিস দেখলাম ওর মধ্যে, ও যেটা করে সেটা তার 100% দিয়ে করে। এবং প্রথম দিন আমাকে বললো যে অরিন্দম অফিসে আছো, আমি একটু আসবো, আমি, এবং সেটা করতে এসে ও যেভাবে পুরোটা করে দেখালো, আমি বললাম এই তুমি যাও তো, তোমার কাজে যাও, তোমার ওয়ার্কশপ কিচ্ছু করতে হবে না, তুমি তৈরি আর্টিস্ট ভাই। অ্যান্ড হি এক্স্যাক্টলি ওকে একটু হয়তো মিটার ডাউন করতে হয়েছে, এর বেশি কিচ্ছু। হি ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড ইনক্রেডিবলি ডেডিকেটেড। কল টাইম যাই হোক না কেন 15 মিনিট আগে আসবে, এবং স্ক্রিপ্ট মুখস্থ, সিন মুখস্থ অবস্থায় ফ্লোরে আসবে, চরিত্রের মধ্যে রয়েছে, চরিত্রের বাইরে একবারও বেরোবে না। ইট ওয়াজ রিয়েলি, তো হয়ে গেল এটা। আর একজন, তাকে আমার মনে হয়েছিল যে এই পার্টিকুলার এডিটরের চরিত্রটায় অনন্যা ব্যানার্জি, যে এর বাইরেও আমি তোমাকে বলি যারা যারা অভিনয় করেছে এই ছবিতে, সাহেব চট্টোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, অর্পণ, দুটো টাইম লাইন, তো একটা 1997 আর একটা 2019, এবং দু ধরনের মানুষ, রুমকি চট্টোপাধ্যায়, এবং তারপরেতে প্রদীপ্ত রায়, সন্দীপ, সবাই, মানে আর যারা রয়েছে, সাহেব তো বললাম, প্রদীপ রায়, ইনক্রেডিবল অভিনয় করেছে। পুরো ছবিটা জুড়ে তুমি কিন্তু অর্গ্যানিক অভিনয় দেখবে অনেক দিন পর, এরকম একটা মানে খুব অভিনয় নির্ভর একটা ছবি। কিন্তু তাও আমাকে আরও একবার জিজ্ঞেস করতে হবে, দেখো রোল তো আমরা সবাই আজকাল মাল্টিটাস্কিং করছি, কেউ পলিটিক্স, অভিনয়, এগুলো কথা না, কিন্তু বিষয়টা হলো যেহেতু স্ক্রিপ্ট, আমাদের রাজ্যে শিক্ষা এবং দুর্নীতি যেমন সিনোনিম হয়ে গেছে, তেমনই একটু এখনও সেন্সিটিভ। যখন স্ক্রিপ্টটা নিয়ে প্রথম ভেবেছিলে, কোনো সময় একবারও মাথায় আসেনি একটা ব্যাকল্যাশ হতে পারে? খুব একটা ফাইন লাইনের ওপর দিয়ে ট্রাচ করেছি, এবং এই সেন্সিটিভিটিটা মাথায় রেখেই ছবি স্ক্রিপ্ট ইত্যাদি তৈরি করেছি। ফার্স্ট ন্যারেশনের পর সবাই বলেছিল যে একবারও মনে হয়নি যে তুমি এটা কোনো প্রোপাগান্ডা ফিল্ম বানিয়েছো বা ইচ্ছে করে কাউকে বদনাম করার জন্য বানিয়েছো। এটা না আদ্যপন্ত একটা থ্রিলার হয়েছে, সমস্তটা সত্যি। সেটা মেনে নিয়েও আমি একটা কথা বলছি, আমার মাথার পেছনে কিন্তু একটা কথা ছিল, ছাত্র ভবিষ্যৎ নিয়ে খেলা করা যায় না। এক্স্যাক্টলি। শিক্ষা এবং স্বাস্থ্য, এই রকম মূল্যবান দুটো জিনিস নিয়ে পলিটিক্স করা, পলিটিক্স না মানে কারাপশন, দুর্নীতি হয় না। এবং
আমরা গল্পের মূল যে কথাটা সেটার থেকে হয়তো ফিকশনালাইজ করেছি, কিন্তু আসল সত্যিটা তো আমরা উপেক্ষা করতে পারবো না যে 1997 সালে ওই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ক্যালকাটা ইউনিভার্সিটির 4 দেওয়ালের মধ্যে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ওই রকম রাজনীতি হতো, যেখানে একটা নম্বর বাড়ানোর জন্য 50,000 টাকা চার্জ করা হতো। क्या बात है। সেম নোট, তারপর একটা ফলো আপ কোয়েশ্চেন আছে, বাট একই কোয়েশ্চেন যখন তুমি অ্যাকসেপ্ট করেছিলে বা প্রথমবার অরিন্দম দা তোমাকে বলেছিল, মাথায় ছিল একটা ব্যাকল্যাশ হতে পারে বা সেটা নিয়ে আমি অতটা ভাবিনি, বিকজ অরিন্দমের সঙ্গে সবসময় আমার মানে একটা দারুণ কাজ করার একটা স্পৃহা ছিল, এবং আগের ছবিটাও আমরা মানে করেছিলাম, খুব ভালো ছবি হয়েছিল, কিন্তু আরও বেশি যাতে কি নেক্সট ছবিটাকে আমরা আরও বেশি ইন্টারেস্টিং করতে পারি, আরও বেশি ইউনিক করতে পারি, সেটা ভাবনা ছিল। তো আমাকে সবসময় বলেছিল যে একটা এক্সট্রাঅর্ডিনারি কোনো সাবজেক্ট। আমি যেই পার্সপেক্টিভ থেকে গল্পটা দেখেছিলাম, বিকজ দীপান্বিতারা একটা স্বতন্ত্র গল্প লিখেছিলেন, যেটা কিন্তু মানে একটা মহিলাকে কেন্দ্র করে তার মানে তার আনুষঙ্গিক যেই জায়গাগুলো তৈরি হয়েছিল, কিন্তু ওই মহিলার চরিত্রটা কীরকম সেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল, বিকজ অ্যাজ আ পারফর্মার আই ওয়ান্টেড টু গেট দ্যাট ফিল যে একটা কমপ্লিটলি অন্য ডাইমেনশনকে পাবো কিনা। তো সেইটা আমাকে খুব ইন্ট্রিগ করেছিল যে ওই জায়গাটাকে যদি আমি মানে একটা অ্যাক্ট্রেস হিসেবে যদি আমি সেটাকে মানে সেই জায়গাটায় পৌঁছতে পারি, সেটা আমার অ্যাক্টিং ক্যারিয়ারে উইল অ্যাড অ্যানাদার ফেদার টু মাই ক্যাপ। তো ওইটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট ছিল। অবভিয়াসলি এই পুরো বিষয়টাও খুব ইন্টারেস্টিং, মনীষা মুখার্জি অন্তর্ধান এবং অবশ্যই মৌসুমী সেন যেই চরিত্রটা আমি করেছি। তো সেখানে আমার মনে হয়েছিল যে এটা ইটস লাইক আ জার্নি অফ আ ওম্যান অলসো ইন সো মেনি ওয়েজ। মানে নট অনলি একটা, দেখো আমরা উই আর সোশ্যাল অ্যানিমালস, আমরা সোসাইটিতে থাকি, সোসাইটির সঙ্গে তো আমাদের অবভিয়াসলি সেই মানে রিলেশনশিপটা থাকবে, সোসাইটিতে কি হচ্ছে না হচ্ছে দ্যাট ইজ আ মেট্রিক্স। বাট আমার কাছে যেটা ইউনো মাই পয়েন্ট অফ ভিউ ওয়াজ লাইক মাই ক্যারেক্টার হ্যাজ টু বি সামথিং যেটা এই গল্পের মধ্যে হয়তো সেটা সেটেড, বাট আমার ক্যারেক্টার হ্যাজ টু স্ট্যান্ড আউট। তো ওই জিনিসটা মৌসুমী সেনকে আই ফলোড ইন দ্য ফিল্ম, ওর ভাষায় যেখানে আমি আই ওয়াজ ফলোয়িং দ্যাট পার্ট। এবং ও যখন আমাকে অরিন্দম বললো যে এটা একটা মানে ছবি হিসেবেও একটা খুব সিনেম্যাটিক জার্নি উড বি ফ্যান্টাস্টিক, কারণ সত্যি কথা বলছি আমি অন্য সব কিছু ছেড়ে দিলাম, যেটা ও বললো যে অবভিয়াসলি ইট ইজ আ থ্রিলার অ্যান্ড এটা ডেফিনেটলি হয়তো কোথাও সত্যতা আছে, হয়তো সেই জায়গা থেকে উনি ইনফ্লুয়েন্সড হয়েই লিখেছিলেন। বাট হোয়াট আই এম সেইং ইজ অ্যাজ আ সিনেমা, অ্যাজ আ সিনেম্যাটিক জার্নি, এটাও কিন্তু একটা থ্রিল এই সিনেমাটা বানানো, বিকজ ইট হ্যাজ গট too many aspects. Not just thrill, also challenge. Obviously. 19 দিনে 57টা লোকেশন, সেটা বলছি আমি, মানে 57 সেই লোকেশন। থ্রিলটা পাওয়া গেছে যে এই সিনেমাটা বানানোর যে মানে নিটিগিটিস, চ্যালেঞ্জেস, নুয়ান্সেস, এই পুরো কলকাতা শহরকে আবার নতুন করে দেখানো। মানে সত্যি কথা বলতে কি যেই লোকেশনস আমরা দেখে এসেছি বা নতুন যেই জায়গাগুলো আমরা মানে এক্সপ্লোর করে এসেছি আজ অবধি, সেগুলোকে পুরো অন্য লোকেশনে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে যেই জায়গাগুলোতে আমরা যাইনি, আনএক্সপ্লোর্ড, যেখানে ছোট ছোট গলি, যেখানে ছোট ছোট মানে ইন্টারেস্টিং মানে স্পেস। আমরা একটা মজার ট্রিভিয়া করতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন লোকেশনের ছবি দিয়ে অথবা ক্লিপ দিয়ে আমরা জিজ্ঞেস করতে পারি এটা কলকাতার কোন জায়গা বলে দেখাও তো বাবা। এটা আপনি করে রাখবো, কিন্তু এটা তুমি আগে ছবিটা দেখো, সম্রাট আগে দেখো, তারপর আমি তোমাকে বলছি ইউ উড ওয়ান্ট টু ডু ইট। ডান, বিকজ দ্যাটস অ্যানাদার রেভিলেশন। একটা তাহলে রিলিজের দিন তোমরা এলে আবার একটা আসতে হবে, একটা কুইজ টাইপের আমরা এটা করব ছবির জন্য সব সময়। আমাদের কাছে শোনো, আমার মনে হয় অরিন্দমের একই কথা বলবে যে সিনেমার থেকে কিছু বড় না, মানে সিনেমাটা হচ্ছে আলটিমেট, বিকজ সেটা প্রচার বলো সবকিছু বলো, দেখো আলটিমেটলি কি ইট উইল হিট দেয়ার, মানে সিনেমাটার সবচেয়ে বড় জিনিস, মানে সিনেমা উইল স্পিক ফর ইটসেলফ। তো এইটা আমার কাছে মনে হয় আর কি। দিস ইজ কাইন্ড অফ গাইড বুক, যারা নতুন অভিনয় করার চেষ্টা করছে একটু এটা কাইন্ড অফ গাইড বুক, এটা ওই হোলি গ্রিলটা। এনিওয়ে, তুমি আমার নেক্সট প্রশ্নর গ্রাউন্ড ওয়ার্কটা সেট করে দিয়েছো। বেলা দেখলাম, ম্যাডাম সেনগুপ্তা দেখলাম, এই মুহূর্তে মৌসুমী সেন কর্পূর। ম্যাডাম সেনগুপ্তা মানে আমি রিয়েল ম্যাডাম সেনগুপ্তার ব্যাপারে বলছি, এখন কি একটুখানি মানে ফেমিনিস্টিক চরিত্র, একটু নারীভিত্তিক চরিত্রই তোমার ট্রেন্ড, মানে ফলো করে কি এটাই আমরা দেখতে চলেছি কামিং ডেজে?
দেখো আমি খুব একটা বায়াসড নই কোনো ব্যাপারে, মানে Okay. আমি ওরকম মানে ফেমিনিজমের ঝান্ডাও ওড়াই না। আই এম আ ভেরি ব্যালেন্সড পার্সোনালিটি। আই Okay. ফিল আমাদের সাথে সাথে আমি মানে জেন্ডার ইকুয়ালিটিতে নিশ্চয়ই বিশ্বাস করি, বাট আমি এক্সট্রিমিজম না, আমি এক্সট্রিমিস্ট নই। क्या बात। তো আমি এক্সট্রিম নই বলে আমি যেই চরিত্রগুলো মানে যেগুলো আমি চুজ করছি মহিলা কেন্দ্রিক বলে না, আমার যেই মহিলারা আমাকে সত্যি ভাবায় বা ইন্ট্রিগ করে সেই চরিত্রগুলোই আমি নিতে চাই। মানে মহিলা চরিত্র বেস করা গল্প অনেক হয়, কিন্তু সেগুলোর মানে কতটা সেটা মানুষকে প্রভোক করবে, তাদের থট প্রসেসকে প্রভোক করবে, সেটা বেলাদেকে আমি চুজ করেছিলাম বিকজ বেলাদা ইজ অ্যান আইকনিক ক্যারেক্টার। ওনার সম্বন্ধে না বেশি লেখালেখি নেই, বলা নেই, কিন্তু উনি কিন্তু একটা দারুণ রেভলিউশন সৃষ্টি করেছিলেন। একদম, যে especially for radio. প্রথম রেডিওতে মহিলা মহল উনি শুরু করেছেন এবং অনেক মহিলাদের জীবন বদলে গেছিল সেই অ্যাসপেক্টে। Exactly. তো সেই জন্য আমি ওনাকে চুজ করেছি। মানে প্রথম রান্নার বই উনি লিখেছিলেন, যেখান থেকে অনেক মেয়েরা উদ্বুদ্ধ হয়ে ভাতের হোটেল খুলেছিল সেই সময়, ওই টার্ময়েলের সময়। কিন্তু মৌসুমী সেন দেখে কেউ মৌসুমী সেন হতে না, চায় না। মৌসুমী সেন হতে চায় না, কিন্তু আমি একটা কথা বলবো, অনেক সময় এরকমও হয় যে অনেক মহিলারা মানে অনেক পরিস্থিতিরও শিকার হয়, Correct, সার্কামস্টান্সের অনেক ব্যাপার থাকে। সেই জন্যই আমার কাছে ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল, ওয়্যার দেয়ার ওয়াজ শেডস অফ গ্রে। কারণ সত্যি কথা বলতে কি অনেক সময় সবকিছু আমরা হোয়াইট লাইটে বা পজিটিভলি আমরা দেখতে পাই না, কারণ ওই পজিটিভিটির মধ্যে কোথাও নেগেটিভ শেডস হয়ে যায় যেটা মিলেমিশে গ্রে হয়ে যায়, কিন্তু সেটা হয়তো ইন্টেনশনাল না, টোটালি ইন্টেনশনাল না। মানে সেই জায়গাগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল একটা ক্যারেক্টারের মধ্যে বের করা, যে অভিনেত্রী হিসেবে আই ফেল্ট ভেরি ইন্ট্রিগড অ্যাবাউট একজন মানুষ যখন নিজের সাথে দ্বন্দ্বে Inner conflicts. অন্তর্দ্বন্দ্ব চলছে যে আমি যেটা করছি সেটা ঠিক করছি, যদি ঠিক করি তাহলে সেটাকে জাস্টিফাই কি করে করছি, এবং সেই জাস্টিফিকেশনটা হচ্ছে যে অনেক সময় বৃহৎ স্বার্থে এটা করতে হয় এবং এই যে নিজের অন্তর্দ্বন্দ্ব চলছে সেটা একটা নিজের কাছে, সেটা যেমন, এবং সেটা যদি হয় তার মায়ের কাছে চোখে চোখ রেখে বলতে হয়, তাহলে কেমন হয়। আর তো এই এতগুলো লেয়ার রয়েছে এক্স্যাক্টলি। আর চরিত্রটার লেয়ারের মধ্যে। জায়গা থেকে বলবো যে আর ফেয়ার ডিল, মানে আমরা যেরকম অনেক সময় করি না যে আমরা হয়তো ফেয়ারও থাকতে চাই অনেক ব্যাপার, অনেক সময় কি হয় মানুষ শুধু তার ভেস্টেড ইন্টারেস্টটাই দেখে, কিন্তু অনেক সময় এটাও আমরা এই চরিত্র থেকে তুমি দেখতে পাবে, এখানে মৌসুমী সেন কিন্তু জাস্টিফাই করেছে অনেকগুলো বিষয় দিয়ে, যেগুলো কিন্তু বৃহত্তর স্বার্থে অনেক মানুষের কাজেও লেগেছে, যেটা কিন্তু অনেকের মধ্যেও থাকে না, যে শুধু আমি আমারটাই নেব, আমারটাই করব এবং আর কাউকে দেখব না, উইল ওয়্যার দ্য ব্লিঙ্কার্স। কিন্তু এখানে কিন্তু মৌসুমী সেনের ওই একটা কোথাও একটা ব্রড পার্সপেক্টিভ ছিল লাইফের প্রতি, যেটা কিনা তাকে অনেকটা বড় করে সেই জায়গায়, আমার মনে হয় সেটা। আমি চরিত্রটা করতে করতে যেটা বুঝেছি, হয়তো একজনকে বলছে যে তুমি আমার জন্য এটা Realization, we are talking রিয়েলাইজেশন, about এই যে realization, তুমি absolutely. আমার জন্য এটা করেছো, তখন ও বলছে যে আমার তো আপনার জন্য এটা করার আপনি আমাকে এটা কেন বলছেন, এটা আপনি দেবেন আমাকে। তখন ও বলে একটা কথা, না কি বলে সেটা এখন বলার না, দরকার নেই, আমি সবাই সেটা এসো। বলছি না। তখন ও বলে এই যে ফেয়ারনেস এর ব্যাপারটা আমি বলছি, যে এই চরিত্রের মধ্যে ওই জায়গাগুলোও আছে যেটা আমাকে নাড়া দিয়েছে, যেটা আমার হয় মনে যে- হয় এটা বহুদিন ঋতুকে তুমি এই অবস্থায় দেখোনি। দেখোনি, এই রকম পোর্ট্রেয়াল অফ আ ক্যারেক্টার দেখোনি। এরকম মোটা ফ্রেমের চশমা, ওরকম প্লিট দিয়ে মানে শাড়ি, শুধু না, আমি বলছি দেখানোর lookটার জন্য ব্যাপারেও নয়, বলছি, লুকটা তো একটা ওই look-এর পজিটিভ, heaviness-টা না হ্যাঁ, থাকলে কিন্তু কিন্তু ওই চরিত্রটা অতটা ইয়ে হতো তারপরে না। রাইট ফ্রম দ্য ফার্স্ট সিন থেকে শেষ অবধি শি হ্যাজ ক্যারিড দ্য ফিল্ম অন হার শোল্ডার্স অ্যান্ড উইথ ইলান। হ্যাঁ, আর অরিন্দম যে সিকোয়েন্সগুলো তৈরি করেছিল বিভিন্ন জায়গায়, মৌসুমী সেনের অনেকগুলো সেট আছে, যেখানে একটা বাড়ির ভেতর, একটা অফিসের সেট আপ, একটা আলাদা জায়গায় একটা হোটেলের সেট আপ, সো অনেকগুলো সেট আপে মৌসুমীকে বিভিন্নভাবে পাওয়া গেছে। তো ওইটা ওয়াজ অলসো ভেরি ইন্টারেস্টিং। অনেক সময় কি হয়, আমরা একটা চরিত্র করি যেটা এক পেশের হয় বা একরকম, আমরা হয়তো অভিনয় অনেক কিছু হচ্ছে, বাট কিন্তু এটার মধ্যে এতগুলো ভ্যারাইটি আর নিটিগিটিস, যেটা আমার মনে হয় অডিয়েন্স না দেখলে সেটা উইল মিস। আমি এত কনভিন্সড হয়ে পড়েছি, আমার নেক্সট কোয়েশ্চেন ওয়াজ সাপোজ টু বি তুমি কতটা স্যাটিসফাইড এই চরিত্রটা করে, বাট আই গট দি আনসার। আমি উল্টে অরিন্দমের কাছে যাব যে এই যে এত বছর 30+ ইয়ার্স অফ ওয়ার্কিং, এতগুলো চরিত্র, এতগুলো ছবি, সিরিজ, এই যে ছবিটা করে কতখানি প্রসিদ্ধ হলে অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ পারফর্মার, আমি যদি আমার বলি। ইন্ডাস্ট্রিতে 37 বছর, 37 বছর। আর নির্দেশক হিসেবে 14 বছর, 2012 থেকে 26। এর মধ্যে
24টা 20টা ছবি, এটা নিয়ে 21টা, আর বাকি ওটিটি। তো বাই গ্রেস অফ গড অ্যান্ড বাই দ্য মানে কি বলবো অডিয়েন্সের ভালোবাসা, শুভেচ্ছা, সমস্ত কিছুতে মাই ফিল্মস হ্যাভ অলওয়েজ ডান ভেরি ওয়েল ক্রিটিক্যালি অ্যান্ড বক্স অফিস। এই ছবিটা অন্য একটা মানে ইনফ্যাক্ট এরা ঋতু সবাই যারা এই ছবির সাথে জড়িত তারা দেখেছে যে আমি আই হ্যাভ গিভেন সাম মোর এফার্ট ইন দিস ফিল্ম, আরও অনেক। কারণ কোথাও একটা এই ছবিটাকে আর একটা নেক্সট লেভেলে নিয়ে যাবার ইচ্ছে এবং সেই জায়গা থেকে ছবিটা তৈরি করা, এবং এতগুলো কাজ করার পর তোমার কাছে আর যখন তোমার এত প্রশংসা হয়, যখন দর্শকের একটা ভীষণ মানে থাকে, আশা থাকে তোমার ছবি সম্পর্কে, তখন না তোমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়। এবং তখন শুধু আমার এটাই মনে হয় যে আর নতুন কি করতে পারছি, নতুন কি ক্যামেরার কাজ দেখাতে পারবো, নতুন কি, এবং সেটাই ছবিতে আছে ভীষণভাবে। এক সময় থেকে আরেক সময় দ্য ইন্টারভিউইং অফ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড টাইম মানে খুব মজা করে করা হয়েছে। এবং যে সেটাই যে আমার প্রোডাকশন ডিজাইনে নতুন কি আনতে পারবো, অভিনয় আরও আরও অর্গ্যানিক কি করে করানো যায়। ইন আদার ওয়ার্ডস দ্য হোল মাউন্টিং অফ দ্য ফিল্ম, যদি ছবিটা দেখে সবাই বলে যে এটা অরিন্দমের আরেকটু সুপিরিয়ার কাজ, এইটাই বোধহয় চাওয়া। এই বিলিফটাই তো হাউসফুল করে দিয়েছে বিনোদিনীতে, and that's just the beginning. And we cannot let the belief and we cannot disrespect the audience demand. Exactly. क्या बात है, क्या बात है. Now একটু সিরিয়াস কথাবার্তা ছেড়ে কামিং ব্যাক টু দ্য ফান অফ ইট, এতগুলো রাজনৈতিক চরিত্র অলরেডি আমরা অ্যাড্রেস করেছি। মানে সেটটা কেমন ছিল? ডিবেট ফিবেট হতো? মানে ঘন্টাখানেক একটা বসে যেত? একটা খুব মজার ঘটনা বলিস। একটা কুণালকে নিয়ে কাজ করছি এবং সেটা হচ্ছে জিপের ওপর কুণাল দাঁড়িয়ে আছে, এরকম হাত ফাত নাড়ছে, দেখেছি ট্রেলারে। আর ওর পেছনে ওর একটা বিশাল বড় কাট আউট, আর সামনে সাহেব চ্যাটার্জি আরেক রাজনৈতিক চরিত্র, সে রাস্তায় হেঁটে যাচ্ছে। তো জিপে করে কুণালের গাড়িটা একটু এগোচ্ছে, হঠাৎ ওই এরিয়ার উত্তর কলকাতায় শ্যুট করছিলাম, হঠাৎ এক বৃদ্ধ ভদ্রলোক এসে কুণালকে ধরেছে, সেটা আমাদের শ্যুট করা একদম, এবং ধরে বলছে আপনি এই পতাকার সাথে কেন রয়েছেন? কারণ পতাকার রংটা লাল ছিল। তো আপনি এটার সাথে কেন রয়েছেন? এটা হতেই পারে না, আপনি নামুন, এসব সরান, এখানে সবুজ থাকতে হবে। হ্যাঁ, এবং তাকে কনভিন্স করা যাচ্ছে না যে এটা সিনেমা হচ্ছে। বলে না, যাই হোক, আপনাকে এভাবে দেখতে পারি না আমরা। সে মানে তুল কালাম। আবার তাকে, এবং আমাদের শ্যুট করা আছে, কুণাল তার হাত ধরে তাকে শান্ত করে করে তারপর আমরা আবার শ্যুট চালু করতে পেরেছিলাম। কুণাল তাকে নিয়ে আসলে ভালো করতে। ম্যানেজটা কি করে করছে? মানে কোন প্রচারটায় যাচ্ছে? কর্পোরেট? তুমি বেলেঘাটায় যাও, বেলেঘাটায় গিয়ে দেখবে কর্পূরের পোস্টারে 6 লাখ হবে, এবং সেখানে ওই ছবির রাজনীতিক চরিত্র কুণাল ঘোষ, শঙ্কর মল্লিক, আর এখানে জমিয়ে প্রচার করে যাচ্ছে। তাই জন্য বললাম না যে সিনেমা হচ্ছে সব থেকে বড়, সিনেমা হচ্ছে দ্য বিগেস্ট অ্যাসপেক্ট, না সিনেমার উপরে কিছু নেই। তো সেখানে সবকিছু মিলেমিশে একাকার, একদম সবকিছু অ্যাকসেপ্টেড। আমরা বোধহয় কোনো কারণে আমাদের ইনস্টিংক্ট বলছিল যে এবারে ও দায়িত্ব পাবে। সেটা বলার কথা, ইনস্টিংক্ট না, এটা খবর। এটা বেঙ্গল ক্লাবেই হয়ে গেছিল স্ক্রিপ্ট ডিসকাস করতে করতে। ইনফ্যাক্ট কুণালদা যখনই নেক্সট বার আসবে, এতগুলো সাংবাদিক, এটা নিয়েও প্রশ্ন আছে বাই দেবে, এতগুলো সাংবাদিক এবার টিকিট পেয়েছে, সবাই প্রেস ক্লাবের মেম্বার, যখন আড্ডাটা মারবে সবাই ভিন্ন প্রতীকে দাঁড়িয়েছে, কি নিয়ে আড্ডাটা হবে একবার ভেবে দেখেছো? আচ্ছা, সেম প্রশ্ন, মানে নট অনলি দিস ফিল্ম বাট প্রচুর এরকম মানুষ রয়েছে
যাদের সঙ্গে তুমি কাজ করছো ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনো না কোনো প্রতীকের সঙ্গে জড়িত। মানে আমি না এই ফান পার্টটা ভাবছি, যখনই বলেছে যে বা একটা অফার এসেছে যে চলে আসো পার্টিতে, কিভাবে কাটাও তুমি? আমি খুব একটা ডাইরেক্ট ওইভাবে আমাকে কেউ বলেনি, আচ্ছা। বাট আমি মনে করি যে যেহেতু আমি আমার একটা একটা পার্টিকুলার একটা কাইন্ড অফ পার্সোনালিটি আছে, যেটা আমি মনে করি যে সেটা ইজ ভেরি নিউট্রাল, এবং আমি একটা নিউট্রাল মানুষ হিসেবেই থাকতে চাই। আমার শৈল্পিক সত্তা বা আমার শিল্পের মাধ্যমে যদি আমি আমার কোনো কাজ আমি দেখাতে পারি যেটা মানুষের মস্তিষ্ককে মানে আরও বেশি উর্বর করতে পারে বা কোনো রকম থট প্রভোকিং কিছু করতে পারে, তো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। শিল্পী সত্তা দিয়ে যদি কিছু আমি করতে পারি, বাট আমি তো রাজনৈতিক মানুষ নই, আর রাজনীতি সম্বন্ধে আমার কোনো ধারণাও নেই অতটা। মেবি আই হ্যাভ এ ওপিনিয়ন, কিন্তু সেটা হতে পারে, বাট আমার তো আমি আমাকে নিজেকে আই ডোন্ট মানে সি মাইসেলফ দেয়ার, তো সেই জন্য আমি সেটাকে খুব একটা আমার থটটাকেও খুব একটা ইন্ডালজ করি না সেই ব্যাপারে। তো সেই জন্য আমি আমার কাছে সবাইকে নিয়ে আমি চলতে ভালোবাসি। কে বাত, কিন্তু বিষয়টা হলো এই পয়েন্টটা অলরেডি বললাম সবকটা লিস্ট চলে এসছে, এবং 2009-এর পর থেকে যে ট্রেন্ডটা দেখেছিলাম, সেই ছোটোবেলায় দেখেছিলাম কবির সুমন, তাপস পাল থেকে শুরু হয়েছিল। এইবার বোধহয় একটা ট্রেন্ড ব্রেক হচ্ছে, কারণ নতুন মুখদের উপর রাজনৈতিক যে দলগুলো তারা একটু নির্ভরশীলতা কমিয়েছে। এটা কীভাবে দেখছো? দুজনেরই আনসার চাই, কীভাবে দেখছো এটাকে? আমার মনে হয় রাজনীতিতে সার্টেন কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, শিক্ষা, পড়াশোনা খুব দরকার। আনলাইক ঋতু আমার কাছে অফার এসেছে এবং আমি শুনেওছি, টিভিতে দেখেওছি, তারপর তোমার বাইটও শুনেছি। আমি খুব পরিষ্কার একটা জায়গায় ছিলাম যে দেখো, এই যে আমার এতগুলো বছর তো লেগে গেছে, আজকে আমি যে জায়গায় একজন চলচ্চিত্রকার হিসেবে বা চলচ্চিত্র দুনিয়ার সদস্য হিসেবে, এটা আমাদের অনেকটা সময় লেগেছে, ঋতুর বলো আমার বলো আমাদের সবাইকার। সেটা কিন্তু ইটস নট বিন ইজি, ওকে? অ্যান্ড কেউ আমাদের স্পুন ফেড করে, আমরা প্রত্যেকে যে যার নিজের জায়গাটা তৈরি করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আমি অন্য আরেকটা প্রফেশনে যদি ঝাঁপ দিই, আমি আমার নিজের কথা বলছি, আমি কোনো কিছু হাফ হার্টেডলি করতে পারি না। রাজনীতিটা আমি খুবই ভালো বুঝি, যদি করতাম রাজনীতিতে অনেকের থেকে বেটার করতে পারতাম সেটা নিয়ে, কিন্তু ইস্যুটা হচ্ছে যে তাহলে কিন্তু আমার এই ভালোবাসার জায়গাটা সেটার অনাদর হতো। আমি সেটা অ্যাট দ্য কস্ট অফ মাই সিনেমা, একটু আগে ঋতু বলল সিনেমা সবার ওপরে, সিনেমা অ্যাট দ্য কস্ট অফ সিনেমা, আমি ওটা করতে পারি না। এই জন্মে হলো না, পরের জন্মে রাজনীতিক হব, কিন্তু তখন হলে ভালো রাজনীতিকই হব। কিন্তু ইস্যুটা হচ্ছে যে তো এটা আমার খুব যে আমি হঠাৎ করে ঝাঁপ দিলাম এবং আমি করতে গেলাম, আমার সেই এক্সপিরিয়েন্সটা নেই। সেই হয়তো থেকে অনেকেই শেখে, আস্তে আস্তে শেখে, আমাদের মধ্যে অনেকেই আছে যারা, কিন্তু তারা কিন্তু দেখো যারা সাকসেসফুল হয়েছে, যারা ভালো কাজ করছে, আমি একজনের এক্সাম্পল দিতে পারি, আমাদের খুব ভালো বন্ধু জুন মালিয়া। জুন কিন্তু ওর কনস্টিটুয়েন্সিতে পড়ে থাকে, জুন সমানে কাজ করে ডেডিকেটেডলি, ও কিন্তু পলিটিক্সে শি হ্যাজ শিফটেড টু দ্যাট। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি জীবনে যেটাই করো না কেন সেটা 100% নাও, আর কিছু না। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে রাজনীতি বিষয়টা কিন্তু খুব একটা মানে খুব ডিফিকাল্ট একটা বিষয়, এবং এটা কিন্তু একটা ডিফিকাল্ট টাস্ক, এবং জনপ্রতিনিধি হওয়াটা খুব একটা মানে ইজি কাজ নয়, একদমই না। তুমি একটা 542 জনের মধ্যে একজন, সারা দেশ তোমার দিকে 140 কোটি, ভাবা যায় 140 কোটি দেশে 542 জনের একজন হওয়া, সেটা ডেডিকেশন বা সেটার কমিটমেন্ট বা সেটা স্যাক্রিফাইস ইজ হিউজ। তো সেইটা মাইন্ডসেট নিয়ে আগে তোমাকে দাঁড়াতে হবে সেখানে, তারপরে কিন্তু আর পলিটিক্সে আমি যেটা মানে আমরা যতটুকু দেখি বা বুঝি বা যতটুকু আমরা সিনেমাতেও দেখেছি পলিটিক্স নিয়ে যেসব ছবি হয়েছে, সেখানে খুব রুথলেস একটা জায়গা। সেখানে কিন্তু মানে সেখানে অনেক কিছু মানে ফ্যামিলি থেকে শুরু করে সব কিছুকেই মানে সেকেন্ড সেটা ব্যাক সিটে থাকে। আগে কিন্তু বিকজ ইউ আর আ পাবলিক প্রপার্টি, ইউ আর আ রেপ্রেজেন্টেশন অফ দ্য
Mass. পিপল, তো তুমি রিপ্রেজেন্টেটিভ একটা মাসের, সেখানে কিন্তু তোমার অনেক বেশি রেসপন্সিবিলিটি এসে যাবে। সেখানে যদি কোনো কিছু নড়চড় হয় বা তোমার কমিটমেন্ট থেকে এদিক ওদিক হয়, তখন তো মানে মানে সবাই সাফারার হবে ইকুয়ালি। তোমার মানুষরাও সাফার করবে, তুমিও সাফার করবে, তো দ্যাট উইল বি আ ভেরি ব্যাড আর আমার ব্যালেন্স। রাজনৈতিক মতবাদ যদি কিছু থাকে, আমার যদি রাজনীতি নির্ভর কোনো কাজ করার থাকে, সেটা আমার সিনেমা বলবে, এবং সেটা বলেও এসেছে। ধনঞ্জয় করেছি, তখনও বলেছি, মহানন্দা করেছি, তখনও বলেছি। এবারে কর্পূরে আরো অনেক স্ট্রংলি বলেছি। আর কর্পূরে জানো তো অনেক হিউম্যান রিলেশনশিপ নিয়েও ডাইসেকশন হয়েছে। মানে আমরা মনে হয় যে অনেক কাটাছেড়া করেছি সম্পর্ক নিয়ে। ইনফ্যাক্ট যদি সিনেমাতে দেখো, আমি এখন কিছু বলছি না, আবার বলবে আমাকে, মানে আমিও বকি ওকে, নজর এটা রেখেছে বলো না, কিন্তু। ও বলবে আমি বলবো না, বলবো না। তো এরকম আছে যে ইনফ্যাক্ট আমার আর অরিন্দমেরও একটা খুব ইন্টারেস্টিং এই ইকুয়েশন অনেকে আছে। বলছে, জানো তো, ইন্টারেস্টিং ইকুয়েশন এটা আছে এই নিয়ে। ছবিতে। আমি বলছি না কি রিলেশনশিপ এখনই, বাট আমার ইকুয়েশন আছে। সেখানেও দেখবে যে মানে পার্সোনাল জার্নিটাও কিন্তু অনেক হ্যাজার্ডাস হয় মানুষের। সেই ইনফ্যাক্ট গতকালকে একজন বলল যে তোমার আর ঋতুর সিনটায় আমার চোখে জল জল এসে এসে গেছে। গেছে, অনেকে বলেছে। তো আমি বলছি যে অনেক হ্যাজার্ডের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় সেই সব সমস্যাগুলোর মধ্যে দিয়ে। তো এই যে বলছিলাম না মাল্টিটাস্কিং কিন্তু অনেক রকম হয়। মাল্টিটাস্কিং কিন্তু শুধু Correct. মানে ইউ আর জাস্ট পুটিং ইউর হ্যান্ডস ইন সেভারাল পাইস, তা না। না। মাল্টিটাস্কিং অলসো গোজ থ্রু অ্যান ইমোশনাল মানে ট্রমা, ইমোশনাল কিছু, ইমোশনালগুলোও মাল্টি হয় তখন। একদমই। তখন ইউ হ্যাভ টু ডিল উইথ এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। সো লাইফ ইজ ভেরি বিউটিফুল, বাট ইটস হার্ড। অ্যাবসলিউটলি। এবং ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো ভেরি মাচ এটা মনে করানোর জন্য। আচ্ছা, তুমি কতখানি কনভিন্সড মৌসুমী সেনের চরিত্রটা নিয়ে সেটা আমরা শুনেছি। এবার একটু স্ট্যাটসে আসি। এতদিনে তোমার প্লে করা এতগুলো চরিত্র 1 থেকে 10-এর মধ্যে কোথায় রাখছো মৌসুমী সেনকে? আমি ডেফিনেটলি মৌসুমী সেনকে খুব ভালো স্কোরেই রাখবো। মানে নিশ্চয়ই ইট উইল বি অ্যাবাভ 8। তো আমার কাছে মৌসুমী সেন উইল বি অ্যান এক্সাম্পল টু টক অ্যাবাউট, বিকজ মৌসুমী সেনের মধ্যে এতগুলো দিক আছে যেটা আমার মনে হয় অন্য কোনো অভিনেত্রীরাও যদি মৌসুমী সেনকে মানে সর্ট অফ টেস্ট করে বা মৌসুমী সেনকে দেখে, তো মৌসুমী সেন ইজ আ রিসার্চ মেটেরিয়াল বলে আমার মনে হয়। কি অরিন্দম, হ্যাঁ কি না? 100%। মৌসুমীর ওই পুরো মানে ব্যাপারটা আছে যেখানে অনেকগুলো জিনিস মৌসুমী ফেস করেছে। क्या बात। नाउ अ क्वेश्चन फॉर দ্য ডিরেক্টর। কোনোভাবে কি এটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে? আজকে কর্পূর রিলিজ করছে, আজকে ধুরন্ধর দ্য রিভেঞ্জ রিলিজ করেছে, কোনোভাবে এটা কনসার্ন? একটু ইতিহাসে যাই। আচ্ছা, যাই। সেটা হচ্ছে যে এই ধুরন্ধর ধরনের ছবি প্রথম প্রচলিত হয় দক্ষিণ ভারতের একটি ছবি থেকে, সেটার নাম বাহুবলী। বাহুবলী, একদম। যেদিন বাহুবলী রিলিজ হয়েছিল সারা ভারতবর্ষে, সেদিন আর একটা মাত্র ছবি রিলিজ হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, সেটার নাম দুর্গা সহায়। এবং দুর্গা সহায় তার প্রযোজককে যথেষ্ট অর্থ ফেরত দিয়েছে, দর্শক এবং ক্রিটিক্সদের ভালোবাসা কুড়িয়েছে, সব হয়েছে। সেই জন্য কোথাও একটা সাহস আছে, জানো তো, কোথাও একটা বিশ্বাস আছে আমাদের দর্শকের ওপর যে ধুরন্ধরের জায়গায় আছে, আমাদের দর্শক আমাদের জায়গায় আছে। তারা ঠিক এসে, আমি যতক্ষণ তোমার সাথে কথা বলছি এখানে মেসেজ আসছে, এবং আমি অদ্ভুতভাবে যে যারা প্রিমিয়ার ছাড়া ছবি দেখেন না, সেরকম লোকজন মেসেজ করে বলছে, আচ্ছা সবমিতে কটার শো চলছে একটু বলবে, দেখতে যাবো। क्या बात। क्या बात है, क्या बात है। কর্পূর কিন্তু ছড়িয়ে গেছে একদম। এবং কর্পূরের গন্ধের essence, মতোই। কর্পূরের essence। একদমই তাই। ঠিকই বলেছে। আমার মনে হয় জানো তো সিনেমার মানে হয়তো ধুরন্ধর মানে অনেক নিশ্চয়ই একটা না, দারুণ। আরেকটা হ্যাঁ, সরি বলো, ঋতু, বলো। আরেকটা জিনিস বলতে চাই যে লড়াই করি না, অসমল লড়াইটাই হ্যাঁ, অনেক হোক বড় না। চ্যালেঞ্জ। আমরা করে এসেছি এবং জিতেও এসেছি, আমরা করতে আমাদের কোনো অসুবিধে নেই। এমনও অনেকবার হয়েছে যে পাশের হলে হিন্দি সিনেমা রিলিজ হয়েছে, আমাদের ছবি একটা ব্যোমকেশ বা একটা শবর হই হই করে চলেছে, সেটা আছে। আর একটা কোথায় স্বস্তি বলো তো? কোথায়? আমাকে 4টে বাংলা ছবির সাথে লড়াই করতে হচ্ছে না।
সেটা অবশ্য ঠিক। আর আরেকটা জিনিস আমি বলবো যে দেখো, ধুরন্ধরের নিশ্চয়ই একটা বিরাট ম্যাগনানিমিটি আছে, মানে তার বাজেট ওয়াইজ, তার লুক ওয়াইজ, সব কিছু। সেটা তো একটা অন্য লেভেলের বাজেটের ছবি। কিন্তু আমি বলবো আমাদের কন্টেন্ট ওয়াইজও কিন্তু আমরা কিন্তু খুব স্ট্রং জায়গায় আছি। সেই মানে আমাদের যে যে পজিশন অফ স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার ইজ আওয়ার কন্টেন্ট। তো কন্টেন্টটা কিন্তু ধুরন্ধরের মতোই, মানে আমি বলবো যে ম্যাগনিফাইড, মানে ম্যাগনিফিকেশন যদি ওদের সব কিছু বিষয় থাকে, আমাদের কন্টেন্টের ম্যাগনিফিকেশন ইজ দ্য হাইয়েস্ট। তো আমি সেখানে বলবো যে সেই কন্টেন্টের জায়গা থেকে কিন্তু আমরা ভীষণ কনফিডেন্ট। তো সেখানে আমি মনে হয় যে আমাদের দর্শকও সেই জায়গায় আমাদের ফেল করাবে না, মানে আমাদের কমিটমেন্টগুলো খুব হাইলি রাখবে। বিকজ তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি, সবসময় তারাও বলে যে বাংলা সিনেমা, ভালো বাংলা সিনেমা কোথায়, ভালো বাংলা সিনেমা কোথায়। যখন ভালো বাংলা সিনেমা আসে, কিন্তু তাদের দায়িত্বের মধ্যেও বর্তায় সেই সিনেমাটা দেখার। কিয়া বাত হ্যায়, কিয়া বাত। এগুলো সব রেখে দেওয়ার মতো, মানে এগুলো গাইড হিসাবে চালাতে হবে। কর্পূরের ওপর বিশ্বাস আমাদের আছে, তোমাদের আছে, আমাদের সবার আছে, এই পুরো ফ্রেটার্নিটির আছে। কিন্তু যার উপর বিশ্বাস নিয়ে অনেকে এদিক ওদিক বলছে, একটু সেই কথাটা অ্যাড্রেস করে আমরা ফাইনাল মেসেজ টুয়ার্ডস দ্য লিসনার যাব। স্ক্রিনিং কমিটি বিশ্বাস আছে, যা করছে ঠিক করছে? দুজনেরই উত্তর চাই। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমরা সমাজ জীবনে সমস্ত কিছুকে, বিশেষ করে এই সমাজ মাধ্যমের কল্যাণে একটা ইয়েস আর নোতে ভাবতে শিখে গেছি। জীবনে সব কিছু ইয়েস আর নোতে ভাবা যায় না। ওকে ওকে, আমরাই তৈরি করেছি। সেটার যদি কোনো লুপহোলস থাকে, কোনো উন্নতি করার কোনো জায়গা থাকে, সেগুলো আমি সবসময় মনে করি ডিসকাশনের মাধ্যমেই সম্ভব। ওকে আমাদের ক্রিটিসিজম যদি পাবলিকলি হয়, ঘরের জিনিসের ব্যাপার, আমাকে একটা কথা বলতে পারো, হাউ ইজ দ্য অডিয়েন্স বদার্ড যেখানে একজন প্রযোজক আরেকজন প্রযোজকের সাথে ঝগড়া করছে, একে বলছে এর রেটিং কমিয়ে দিয়েছে, ওকে বলছে অন্য কিছু। এই যে হাউ ইজ দ্য অডিয়েন্স ইজ জাস্ট বদার্ড অ্যাবাউট দ্য কন্টেন্ট। এবং আমরা সেই ফোকাস থেকে সরে গিয়ে অডিয়েন্সকে বিভ্রান্ত করতে পারি না। সেটা আমরা করছি, এবং সেটা করার ফলে কি হচ্ছে, আমরা নিজেদের ক্ষতি করছি। বা আবারও বলছি, a discussion across the table is always very fruitful, এবং সেখানে কি হচ্ছে অনেক মীমাংসা হয়ে যায়। একথা সত্যি যে আমরা দুর্গাপুজোয় 8টা বাংলা ছবি একসাথে, আমার ছবি এসেছে, তো আমরা তো সেই ছবির ফুল পোটেনশিয়াল এক্সট্র্যাক্ট করতে পারিনি, সম্ভব নয়। সেক্ষেত্রে এখন সেটাকে কমিয়ে 4টে ছবি করে দেওয়া হয়েছে। তো সেটা তো একটা সদর্থক দিক। একদম। এবার তারপরে সেটা নিয়ে ফার্দার কি হওয়া উচিত না উচিত, সেটা একটু সুন্দর করে আলাপ আলোচনা করলেই হয়। একে অপরের ওপর কাদা ছিটিয়ে কোনো লাভ হয় না। সেম পয়েন্ট না? সো আই থিঙ্ক আই সেকেন্ড হিজ ওপিনিয়ন। আর আমি একটা কথা বলতে চাই যে নিশ্চয়ই স্ক্রিনিং কমিটি বানানো হয়েছে একটা কিছু মাথায় রেখে ভেবে, নিশ্চয়ই প্রডিউসার্স এবং ডিরেক্টর সবাইকে হেল্প করে, ইভেন অডিয়েন্সকেও হেল্প করার জন্য। সামটাইমস অডিয়েন্স ফিলস কনফিউজ যে কোন ছবিটায় যাবে, কোন ছবিটায় যাবে না, এতগুলো ছবি যখন রিলিজ হয় একসাথে। তবে একই কথা বলবো যে মানে আমার কাছে আবার একটা কথা বলি, সিনেমাটা অনেক বড় ব্যাপার। সেখানে আজকে আমরা যখন কর্পূর রিলিজ করছি, আমরা এটা মানে এখানে কেউ মানে আই ডোন্ট থিঙ্ক এখানে স্ক্রিনিং কমিটি কিছু ধার্য করে দিয়েছে এই সময়টা। আমরা এই সময়টা একেবারেই, তাই না, অর্গ্যানিক্যালি এই সময়টাকে আমরা ইউজ করছি ফর আওয়ার রিলিজ। তো এবং আমি মনে করি যে সিনেমা যদি এই যে আজকে অরিন্দমের কাছে এই মেসেজগুলো আসছে, তো অবভিয়াসলি সিনেমাটার জোর এবং পাওয়ারটা, যেটা আমি এক্ষুনি কথা বলছিলাম, দ্যাট হ্যাজ স্টার্টেড স্পিকিং ফর ইটস ওন। তো এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে সিনেমার কথা বলে যে কোনো সময়, রিলিজের সময়। আমাদের অযোগ্য রিলিজ হয়েছিল জুন মাসে, যেখানে কোনো ফেস্টিভ্যাল ছিল না, কিছু না, ইট বিকেম আ সুপারহিট। তো আমি সেজন্য বলছি যে সিনেমার ডাইমেনশনটা অ্যাবসলিউটলি আলাদা। তবে হ্যাঁ, যে আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসার যারা আসছে, তাদেরও একটা জায়গা, নাহলে ইন্ডাস্ট্রি কখনো বাড়বে না, মানে তাদেরও জায়গা চাই। তো সেগুলো আলোচনার মাধ্যমে তারা যদি একটা সুরাহা করে দিতে পারে কখন রিলিজ হবে বা কী হবে, বা তারা যদি এমটি সময় আসতে পারে, আই থিঙ্ক ইট উইল সার্ভাইভ। क्या बात है।
এরপর কথা বাড়ানো উচিত না, আই জাস্ট লেট দ্য এসেন্স অফ কর্পূর না, তার কারণ আরেকটা আমাদেরও কথা, আমার এক্ষুনি একটা- দৌড়তে এটা হবে। আমাদের স্টারে হাউসফুল ছবি আমাদের আজকে যাবো audience বিনোদিনী যেতেই থিয়েটারে আমরা আমি এখন একটা কথা দর্শকদের একটা সাথে বলতে কথা চাই, বলবো। সেটা হচ্ছে এই ছবির আর একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যান্ড দ্য মিউজিক ইজ ফ্যান্টাস্টিক। রথিজিৎ একটা রথিজিৎ দুর্দান্ত কম্পোজিশন দুর্দান্ত কাজ করেছে এবং করেছে। জয়তী জয়তী চক- গান yes, we are playing that গেয়েছে, এবং song. আই থিঙ্ক দ্যাট Please সং play, ইজ হ্যাঁ। ভেরি বিউটিফুল। শ্রীজাতর এবং লেখা। শ্রীজাত লিখেছে, এবার শ্রীজাতর লেখার মধ্যে তো একটা মানে একটা সানাতো একটা ওয়েপন থাকে যে এবং কথা, ওর যে কথার জাগলারি, আই থিঙ্ক পিপল উইড লাভ ইট। গানটার মধ্যেও একটা সিনেমা আছে। এক্স্যাক্টলি। ওকে, ফাইনাল মেসেজ টিম কর্পূরের থেকে আমাদের লিসনারদের প্রতি, ভিউয়ার্সদের প্রতি। লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, কর্পূর হ্যাজ অলরেডি রিলিজড। আপনারা প্লিজ কর্পূর দেখুন গিয়ে। আই নো অনেক আপনাদের মানে আপনাদের কাছে হয়তো চয়েস আছে, বাট কর্পূর না দেখার কোনো চয়েস আপনাদের নেই। ইউ হ্যাভ টু ওয়াচ কর্পূর, কারণ আমার আর অরিন্দমের এটা সেকেন্ড ফিল্ম। ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম হি হ্যাজ মেড অ্যাজ আ ফিল্ম মেকার। হি ইজ অলরেডি বিন রেভার্ড। কিন্তু এই ছবিটা আমার মনে হয় একটা ওর কাছেও একটা দারুণ চ্যালেঞ্জের ছিল, আমার কাছেও মৌসুমী সেন ওয়াজ আ চ্যালেঞ্জ। তো আপনারা প্লিজ আপনারাও চ্যালেঞ্জ নিয়ে গিয়ে ছবিটা দেখে আসুন। সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের এইটুকুই বলবো যে আপনাদের ডিমান্ড, আপনাদের চাহিদা, ভালো চলচ্চিত্র দেখার যে চাহিদা আপনাদের, সেখান থেকে আমরা কর্পূর বানিয়েছি। আপনারা দেখলে এবং আপনাদের মতামত ব্যক্ত করলে সেটাই হবে আমাদের পরম প্রাপ্তি। ওয়েল, টু এন্ড উইথ, অরিন্দম দা অলরেডি বলেছে, আমি আরও একবার বলবো, ফিঙ্গার্স ক্রসড কর্পূর যেন রেশ ছেড়ে যায়। থ্যাংক ইউ, Absolutely. থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো Thank ভেরি you মাচ। so Thank you, much. thank you. I hope I get to host you soon. প্লিজ